ডিয়ার স্টুডেন্টস, আজকের হচ্ছে আমরা মোশন ইন প্লেন অ্যান্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি এই জিনিসটা নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমত দেখো, মোশন বলতে আমরা যেটা দেখি, মোশনের যদি ক্লাসিফিকেশান দেখি, মোশন মানে আমরা জানি গতি। তো ক্লাসিফিকেশান যদি দেখি, আমরা এক ধরনের মোশন জানি যেটা হচ্ছে লিনিয়ার মোশন, মানে লাইন বরাবর যায়, এক্স ওয়াই জেড এই তিনটে দিকে যেতে পারে। ঠিক আছে, আর এক ধরনের মোশন আমরা দেখি যদি, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। সেটা হচ্ছে কি না, আবর্ত গতি, মানে একটা সার্কুলার ওয়েতে ঘুরছে। সার্কুলার ওয়েতে কখনো সমান মানে সেম স্পিডে ঘুরছে, কখনো দেখা যাচ্ছে যে অ্যাক্সিলারেশন নিয়ে ঘুরছে। তো এই ধরনের জিনিসগুলো তো লিনিয়ার দেখলাম এবং রোটেশনাল মোশন আমরা দেখলাম। ঠিক আছে, যদি লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে সেখানে কিছু ইকুয়েশন আমাদের জানতে হয়। প্রথমত দেখো, লিনিয়ার মোশন কী কী কারণে ভ্যারি করে। প্রথমত দেখো, যদি আমরা দেখি যে কোনো একটা অবজেক্ট সমান গতিবেগ নিয়ে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তাহলে তার এখন যা স্পিড 10 মিনিট পরেও কিন্তু একই পরিমাণ স্পিড থাকবে যদি সেম ভেলোসিটি নিয়ে যায়। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন যদি কোনো অবজেক্ট অ্যাক্সিলারেশন নিয়ে যায়। ফর এক্সাম্পল, ধরো 100 মিটার দৌড় হচ্ছে কোথাও, সবেমাত্র ধরো 10 জন ক্যান্ডিডেটকে ছাড়া হলো। তো তারা যখন সবেমাত্র জার্নি শুরু করে, তো তখন তারা অ্যাক্সিলারেশন নিয়েই কিন্তু দৌড় স্টার্ট করে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন নিয়ে মানে ত্বরণ নিয়ে যখন সে যায়, তখন আস্তে আস্তে করে তার স্পিডটা বাড়তে থাকে। ঠিক আছে, এবং যখন সে ক্লোজ মানে রোপের কাছে পৌঁছে যায়, তখন কিন্তু সে অ্যাক্সিলারেশন শুরু করে, মানে সে নিজেকে থামানোর চেষ্টা করে। তখন যে পরিমাণ অ্যাক্সিলারেশন নিয়ে সে যাচ্ছিল, সে সেরকম কিছু পরিমাণ অ্যাক্সিলারেশন দিয়ে সে তার গতিটাকে থামিয়ে ফেলে। ঠিক আছে, তো এই জায়গাটার কিছু কিছু ইকুয়েশান আমাদের লাগে। সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি ইকুয়েশানের দিকে দেখি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, অথবা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। তো আমরা এখানে প্লাস মাইনাস লিখেছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এ টি। ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে সে স্টার্ট করেছিল জার্নি, প্লাস এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। মাইনাস হলে আমরা রিটার্ডেশন বলবো বা ডিঅ্যাক্সিলারেশন বলবো। ঠিক আছে, অ্যান্ড টি হচ্ছে টোটাল জার্নি আওয়ার্স, কতটা সময় সে জার্নি করেছে। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে যদি টি সময় ধরে জার্নি করছে, এ অ্যাক্সিলারেশন ছিল বা ডিঅ্যাক্সিলারেশন ছিল, ইউ তার মধ্যে স্পিড ছিল, মানে ইনিশিয়াল স্পিড ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ধরো এটাই ছিল, তাহলে কত পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে তার ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই ধরনের একটা ফর্মুলা আছে। এবং লাস্ট ফর্মুলা যেটা আমরা এস্টাবলিশ করবো একটু পরে, সেটা হচ্ছে এস টি, মানে টি সেকেন্ডে বা টি টাইমে কত পরিমাণ ডিস্টেন্স কভার করবে, সেটা হচ্ছে ইউ প্লাস মাইনাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, এই চারটে ইকুয়েশান তোমরা একটু মনে রাখবে, যার মধ্যে কয়েকটা ইকুয়েশান আমরা এস্টাবলিশ করবো প্রুফ হিসাবে। প্রুফ আসতে পারে। আচ্ছা, তার আগে দেখে নিই স্পিড এবং ভেলোসিটির মধ্যে ডিফারেন্স। দেখো, স্পিড ভেলোসিটি এটা আমরা ছোটো থেকেই জেনে এসেছি। ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর, স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, মানে এর ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, স্পিডের ক্ষেত্রে ডিরেকশন অতটা লাগে না, ম্যাগনিটিউড হলেই কাজ হয়। কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ লাগে। ঠিক আছে, আচ্ছা, স্পিড যদি আমরা দেখি, সেটা মানে 0 হতে পারে। ঠিক আছে, বা নেগেটিভ হতে পারে, এরকমটা কখনোই হয় না। মানে কি, স্পিড কখনো নেগেটিভ হতে পারে না বা 0 হতে পারে না। ঠিক আছে, কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেই ভেলোসিটি কিন্তু 0 হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 0 কখন হবে। ধরো আমি একটা সার্কুলার ট্র্যাকে ঘুরছি। ঠিক আছে, তো সার্কুলার ট্র্যাকে ঘুরছি মানে আমি ডিস্টেন্স কভার করছি। ঠিক আছে, কিন্তু যদি আমরা দেখি যে আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম আমার জার্নি, কিছু সময় পরে সেই জায়গাতে আবার যখন চলে এলাম, তখন আমার খাতা কলমে কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট 0। আমি যে পয়েন্ট থেকে স্টার্টিং করেছিলাম আমার জার্নি, আমি ফাইনালি কিছু সময় পরে ঘুরে আবার আমার সেই জায়গাতে চলে এলাম। ইট মিনস আমার কিন্তু খাতা কলমে ডিসপ্লেসমেন্ট, মানে লিনিয়ার ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, দ্যাট ইজ 0। যদি এটা 0 হয়ে যায়, স্পিড বলছে যে ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম, ভেলোসিটি বলছে ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম যদি আমরা করি, তাহলে ডিসপ্লেসমেন্ট 0 ডিভাইড বাই টাইম, যত সময় নিই না কেন ওই পাকটা খেতে, তাহলেও কিন্তু আমার ভেলোসিটি 0। কিন্তু স্পিড আমার ছিল, আমি কিন্তু ওই যে গেছি, যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি, সো ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টাইম, সেটাই হচ্ছে গিয়ে আমাদের স্পিড।
কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা লিনিয়ার ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এইটা ডিভাইড বাই টাইম। তো সেই সেন্সে স্পিড 0 হতে পারে না, কিন্তু ভেলোসিটি 0 হতেই পারে। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো দেখে নিও, এগুলো ইম্পর্ট্যান্ট আছে। এবার আমরা দেখছি স্পিডের সঙ্গে টাইমের কিছু গ্রাফ এবং ভেলোসিটির সঙ্গে কিছু টাইমের গ্রাফ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখে নিও। কখনো কখনো ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের সঙ্গেও টাইমের গ্রাফ আমাদের চাই, সেটাও আমি এখানে অ্যাটাচ করেছি। তো আমরা যেটা জানি যে যদি কোনো অবজেক্ট সিমিলার স্পিডে যায়, কন্টিনিউ একই স্পিডে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি এরকম যদি থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিড বা কনস্ট্যান্ট ভেলোসিটি এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে একটা স্ট্রেট লাইন আমরা পাই। ঠিক আছে, আচ্ছা, আবার যদি আমরা দেখি যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যদি কোনো বডি মুভ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা আস্তে আস্তে করে স্পিড বাড়ছে, টাইমের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে তার ভেলোসিটিও বাড়ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে লাইনটা স্ট্রেট লাইনই থাকে, কিন্তু একটা অ্যাঙ্গুলার ওয়েতে যায়, ওপরের দিকে আস্তে আস্তে করে ওঠে। ঠিক আছে, তো এইরকম জিনিসগুলো একটু দেখে নিতে হয়। আবার যদি দেখা যায় যে প্যারাবলিক কিছু থাকে, প্যারাবলিক আমাদের গ্রাফ কিছু আছে, তো এগুলো একটু দেখে নিও। এইবার আমরা দেখছি যে এক্সপ্রেশন ফর ডিস্টেন্স ট্রাভেল ইন nth সেকেন্ড। একটা অবজেক্ট আছে, একটা বডি আছে, সেই বডিটা অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। যদি আমরা অ্যাক্সিলারেশন নিয়ে আলোচনা করি, তাহলে অ্যাক্সিলারেশন নিয়ে একটা বডি যাচ্ছে, টি সময় ধরেই সে যাচ্ছে। টি সময় যাওয়ার পরে সে নিশ্চয়ই একটা ভেলোসিটি অ্যাচিভ করবে। আগে যা ভেলোসিটি ছিল, যদি অ্যাক্সিলারেশন নিয়ে যায় ভেলোসিটি তার বাড়বে, যদি ডিঅ্যাক্সিলারেশন নিয়ে যায় তাহলে ভেলোসিটি কমবে। তো টি সময়ে তার একটা ভেলোসিটি যতটা পরিমাণ হলো ধরো, তো টি সময়ের মধ্যে সে কিছুটা ডিস্টেন্সও কভার করে ফেলেছে। তো টি সময়ে যে ডিস্টেন্সটা সে কভার করেছে তার ফর্মুলা আছে ST = UT + ½ AT স্কোয়ার। এটা আমরা দেখেছি। সো ST = UT + ½ AT স্কোয়ার, এটা গেল টি সময়ে একটা এতটা পরিমাণ ডিস্টেন্সে কভার করলো। এবার ব্যাপার হচ্ছে, যদি সে টি সময় এতটা পরিমাণ ডিস্টেন্স কভার করে, T+1 এই সময়েও তো সে আরেকটু বেশি ডিস্টেন্স কভার করবে। ধরো ফর এক্সাম্পল, আমি 3 সেকেন্ড পরে আমি একটা ডিস্টেন্স কভার করলাম, তো আমি 4 সেকেন্ড পরে আমি আরেকটা ডিস্টেন্স কভার করব। তাহলে এই 4 - 3 ওই যে লাস্ট 1 সেকেন্ডে, সেই 1 সেকেন্ডে আমি পার্টিকুলার যে ডিস্টেন্সটা কভার করছি, সেই ফর্মুলাটা আমরা এখানে এস্টাবলিশ করতে যাচ্ছি। ঠিক আছে, যে nth সেকেন্ডে কত পরিমাণ সে ডিস্টেন্স কভার করছে যদি সে অ্যাক্সিলারেশন নিয়েই যায়। তো যদি আমরা দেখি টি সেকেন্ডে UT + ½ AT স্কোয়ার, এটা আমরা পেলাম। এবার টি এর ভ্যালু যখন n এবং n-1, টি এর ভ্যালু যখন n আর টি এর ভ্যালু যখন n-1, তাহলে এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, এই জায়গাটায় সে কত পরিমাণ ডিস্টেন্স কভার করছে। তো Sn যদি আমরা দেখি, যখন টি এর ভ্যালু n, তাহলে আমরা বলতে পারবো UN, আমরা জানি ST = UT + ½ AT স্কোয়ার। তো এই টি এর জায়গায় n বসাচ্ছি, জাস্ট UN + ½ AN স্কোয়ার, এটা হলো। এবং n-1 যখন বসাচ্ছি, তখন U × n-1 + A × n-1 হোল স্কোয়ার, এটা হয়ে গেল। ঠিক আছে, এইবারে এই জায়গাতে আমরা Sn যেটা আছে, যদি Snটাকে আমরা বলছি ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট ইন nth সেকেন্ড, তখন আমরা Sn = বলতে পারবো যে nth টাইমে যে পরিমাণ ডিস্টেন্স কভার করেছে মাইনাস n-1 টাইমে যে পরিমাণ ডিস্টেন্স কভার করেছে। সো Sn - Sn-1, এই জিনিসটা যদি আমরা করি, আলটিমেটলি UN + ½ AN স্কোয়ার মাইনাস U × n-1 + ½ A × n-1 হোল স্কোয়ার, এই জিনিসটাকে যদি আমরা করি, তাহলে আলটিমেট যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে U - A/2 × 1 - 2n। মাইনাসটাকে কমন যদি নিয়ে নিই, তাহলে Sn = পাচ্ছি U + A/2 2n-1, প্রথম যে লাইনটা ছিল U - A/2 × 1 - 2n, ওখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটাকে কমন নিয়ে আমরা যেটা পাচ্ছি U + A/2 2n-1। এইটাই আমাদের এস্টাবলিশ করতে লাগে, আমাদের মাঝে মধ্যে কোশ্চেনে আসে। ঠিক আছে, এবার চলে আসছি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন ফর এ বডি থ্রোন এগেনস্ট গ্র্যাভিটি। গ্র্যাভিটির এগেনস্টে যদি একটা অবজেক্টকে আমরা ওপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে সে কত পরিমাণ ডিস্টেন্স ম্যাক্সিমাম কভার করতে পারবে, কিংবা সে কত পরিমাণ হাইট ম্যাক্সিমাম
কভার করলো এবং সেই হাইট কভার করার পর তার ভেলোসিটি কত হলো, আবার যদি বডিটা ওপর থেকে রিটার্ন আসে নিচের দিকে তাহলে সে কত ভেলোসিটি পাবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। ঠিক আছে, প্রথমে দেখো ছবিটা যদি দেখি, গ্রাউন্ড থেকে একটা বডিকে আমরা উপরের দিকে তুলছি যেটা গ্র্যাভিটির এগেনস্টেই যাচ্ছে। যদি গ্র্যাভিটির এগেনস্টে বডিটাকে উপরের দিকে তোলা হয় তাহলে আলটিমেট বডিটা একটা সময় গিয়ে কিন্তু স্থির হয়ে যাবে, ভেলোসিটি 0 হয়ে যাবে। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ নিয়ে তাকে ওপরের দিকে থ্রো করা হয়, ভি যেটা হবে মানে ফাইনাল ভেলোসিটি সেটা কিন্তু 0। ঠিক আছে, এই ইউ ভেলোসিটি ছিল, ফাইনালি 0 ভেলোসিটি হলো, এদের মাঝখানে যে ট্রাভেলিং ডিস্টেন্স সেটাকে আমরা বলছি এইচ। এবং এই এইচ যখন ম্যাক্সিমাম হবে, মানে ম্যাক্সিমাম পর্যন্ত তো উপরের দিকে যখন পৌঁছাবে তখন নিশ্চয়ই ভেলোসিটি 0 হবে। যদি ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার না করে তাহলে ভেলোসিটি 0 হবে না। সো এই ম্যাক্সিমাম ডিস্টেন্সের একটা ফর্মুলা আমাদের আছে যে ম্যাক্সিমাম কত ডিস্টেন্স কভার করতে পারে। ঠিক আছে, সেই ফর্মুলাটা হচ্ছে u² / 2g। আমি এখানে হাইলাইট করে দিয়েছি। সো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, u² / 2g। এবং এই যে ওপরের দিকে থ্রো করা হলো, ধরো একটা ক্রিকেট বলকে আমি উপরের দিকে থ্রো করলাম, যখনই থ্রো করছি সে তো সার্টেন টাইম ধরে ওপরেই থাকছে, হাওয়াতেই থাকছে, দেন আবার আমার হাতে ফিরে আসছে। এই যে কতটা টাইম সে উপরের দিকে ছিল, ঠিক আছে, যে টাইমটা সে উপরের দিকে ছিল তার অর্ধেক টাইম জুড়ে সে কী হয়েছে, উপরের দিকে উঠেছে। ঠিক আছে, বাকি অর্ধেক টাইম জুড়ে কিন্তু সে উপর থেকে আমার হাতে এসছে। মানে যদি সে 10 সেকেন্ড ওপরের দিকে থাকে, ফর এক্সাম্পল 10 সেকেন্ড ওপর যদি, মানে আমি বলটাকে থ্রো করলাম এবং আমার হাতে বলটা ফেরত আসা পর্যন্ত 10 সেকেন্ড যদি কাটিয়ে ফেলে বলটা, তাহলে 5 সেকেন্ড সে উপরের দিকে উঠেছিল এবং 5 সেকেন্ড সে নিচের দিকে নামছে। এটা খুবই সিম্পল। তো যে অ্যাসেন্ড মানে উপরের দিকে যে উঠছে সেই টাইমটা যেটা আছে, সেই টাইমটা হচ্ছে এ, মানে যে পরিমাণ ভেলোসিটি নিয়ে উপরের দিকে উঠেছিল, মানে ইউ / জি। ইউ ভেলোসিটি নিয়ে উপরের দিকে উঠেছিল এবং / জি, এইটা যদি করি তাহলে হচ্ছে আলটিমেটলি যে অ্যাসেন্ড মানে কতটা সময় সে উপরের দিকে ছিল, এবং সিমিলারলি নিচের দিকে যখন নামছে সে ডিসেন্ডের সময় সেও কিন্তু সেই একই টাইম জুড়েই নামবে, ইউ / জি। এটাকেও হাইলাইট করেছি, এটাকে দেখে নিও। ভেলোসিটি অফ প্রজেকশন মানে আমি যখন থ্রো করছি, ঠিক আছে, তখন কতটা স্পিডে আমাকে থ্রো করতে হবে এইচ ডিস্টেন্স কভার করাতে গেলে, সেটা হচ্ছে √2gh। এটাও হাইলাইট করেছি, দেখে নিও। এবং টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম মানে T1 T2 যে ফ্লাইট হয়েছে সেটা দেখো, আগেই বলেছি যে অ্যাসেন্টের জন্য মানে উপরের দিকে যে উঠতে সময় লাগছে u/g এবং নামতেও সময় লাগছে u/g। দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে T1 + T2 = 2u / g। এইটাকে একটু মনে রাখো, এই কয়েকটা জিনিসকে। এবার একটা কোশ্চেন যদি আমরা দেখি, যে এখানে কোশ্চেনটা এরকমই দিয়েছে যে স্টোন ইজ ড্রপ ফ্রম এ হাইট অফ 19.6 মিটার। 19.6 মিটার ওপর থেকে একটা স্টোনকে আমরা ড্রপ করছি, নিচের দিকে নামাচ্ছি, ফেলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য স্টোন টু কভার দ্য লাস্ট মিটার অফ দ্য পাথ? ঠিক আছে, লাস্ট মিটার অফ দ্য পাথ মানে লাস্ট মিটার অফ দ্য পাথ কভার করতে গেলে, ঠিক আছে, কত টাইম নেবে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা জানি, দেখো আমাদের যে মানে যখন ওপর থেকে স্টোনটাকে আমরা ছুঁড়ছি, মানে ফেলছি, ছোঁড়া হচ্ছে না, ঠিক আছে, ফেলছি, ধরেছিলাম ফেলে দিচ্ছি, তখন ওপরে যে স্টোনটা ছিল তার ভেলোসিটি 0 ছিল, আমরা জাস্ট গ্র্যাভিটির দিকে আমরা জাস্ট ছেড়ে দিলাম, তাহলে সে 0 ভেলোসিটি নিয়ে এসে গ্রাউন্ডে স্ট্রাইক করার আগে পর্যন্ত ম্যাক্সিমাম ভেলোসিটি সে পাবে। ঠিক আছে, সে অবশ্যই অ্যাক্সিলারেশন নিয়েই নামবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সাহায্যেই সে নামবে, আস্তে আস্তে তার স্পিড বাড়বে। তো সেক্ষেত্রে s = আমরা কি বলতে পারি, ½ GT²। ঠিক আছে, s = ½ GT²। সো t = √2s / g। t = √2s / g। এবার T1 and T2 যদি আমরা টাইম টেকেন ধরি, যদি যে T1 and T2, কেন T1 T2? দেখো 19.6 মিটার ডিস্টেন্স যেটা আছে সেই ডিস্টেন্সটা কভার করবে, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে যে লাস্ট যে মিটারটা ডিস্টেন্স, লাস্ট 1 মিটার ডিস্টেন্স কভার করতে কত সে সময় নেবে। ঠিক আছে, তার মানে টোটাল যেটা আছে 19.6 মিটার, লাস্ট 1 মিটার মানে যদি আমরা দেখি তাহলে অলরেডি কভার করে ফেলেছে সে 18.6 মিটার। 19.6 থেকে 1 বাদ দিলাম, 18.6 মিটার। ঠিক আছে, তাহলে 18.6 মিটার এবং 19.6 মিটার এই যে পাথটা আছে, এইটুকু জার্নি করতে গেলে তার কত পরিমাণ সময় লাগবে, সেটাই আমাদের কোশ্চেন। সো T1 = আমাদের যে ফর্মুলা ছিল √2s / g। তো T1 =
টু আছে, এস এর ভ্যালুটা আমরা 18.6 বসাচ্ছি অ্যাজ ইউজুয়াল, ডিভাইড বাই জি এর ভ্যালু 9.8, সো 1.948 সেকেন্ড পেলাম। T2 ভ্যালুটা যখন আমরা নিচ্ছি, লাস্ট যে হাইটটা আমাদের ছিল সেটা হচ্ছে √2s ডিভাইড বাই জি, 2 আছে, এস এর ভ্যালুটা আমরা 19.6 বসাচ্ছি, ডিভাইড বাই জি এর ভ্যালুটা 9.8, সেটা আমরা পেলাম 2 সেকেন্ড। তাহলে লাস্ট যে 1 মিটার ডিস্টেন্স সেটা কভার করতে দেখো 19.6 মিটার ডিস্টেন্স কভার করতে সময় লাগলো 2 সেকেন্ড, এবং 18.6 এই ডিস্টেন্সটা কভার করতে সময় লাগলো 1.948। তাহলে লাস্ট মিটার ডিস্টেন্সটাকে কভার করেছে কত, 0.052 সেকেন্ডে। ঠিক আছে, 0.052 সেকেন্ডে সে লাস্ট 1 মিটার ডিস্টেন্স কভার করেছে। আর একটা কোশ্চেন দিয়েছে, মুভিং পার্টিকেল কভার 66 সেন্টিমিটার in the 12th second and 82 centimeter in the 16th second. Calculate the distance covered by it in the first 10 second. 66 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করেছে 12তম সেকেন্ডে, 82 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করেছে 16তম সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডে সে কত ডিস্টেন্স কভার করেছে প্রথম 10 সেকেন্ডে। ঠিক আছে, ফর্মুলা আমাদের অ্যাজ ইট ইজ যেটা আছে, nth সেকেন্ডের যে ফর্মুলা আমরা এস্টাবলিশ করেছি, সেখানে আমরা দেখেছি যে মানে টি সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে এস টি দিস ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ টু টি মাইনাস 1। ঠিক আছে, এবার সেইখান থেকে যদি আমরা দেখি যে 12তম সেকেন্ডে, ঠিক আছে, 12তম সেকেন্ডে তার ডিস্টেন্স ছিল 66 মিটার। সো 66 দিস ইকুয়াল টু ইউ প্লাস ওই যে হাফ এ 2 ইন্টু টি মাইনাস 1, ওই যে ব্যাপারটা ছিল। ঠিক আছে, সেই জায়গাতে আমরা ভ্যালুগুলো বসানোর পরে, মানে 12 এই ভ্যালুটা বসানোর পরে আমরা পাচ্ছি 66 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 23/2 এ। আবার 16তম সেকেন্ডের ক্ষেত্রে গিয়ে আমরা দেখছি 16তম সেকেন্ডে 82 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করেছে। সো 82 ইকুয়াল টু ইউ প্লাস 31/2 এ। ঠিক আছে, এখন এই দুটো ইকুয়েশনকে আমরা সমাধান করে, মানে সরল করে, আমরা সিম্পলিফাই করে আমরা ইউর ভ্যালু পেলাম 20 এবং এর ভ্যালু পেলাম 4। ঠিক আছে, ইউর ভ্যালু পেলাম 20, এর ভ্যালু পেলাম 4। এই দুটো ভ্যালুকে 10 সেকেন্ডের যে ইকুয়েশনটা আমাদের আছে তাতে যদি বসিয়ে ফেলি, 10 সেকেন্ডে আমাদের ইকুয়েশন কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে টি এর ভ্যালুটা আমরা শুধু 10 বসিয়ে দেবো। তো এইখানে ইউর ভ্যালু 20 এবং এর ভ্যালু 4 বসানো হলো, এবং সেই সাথে টি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 10, কারণ 10 সেকেন্ডে আমাদের বের করতে বলছে কত ডিস্টেন্স গেছে। সেটা বসানোর পর আমরা ফাইনালি S10 মানে 10 সেকেন্ডে মানে সে টোটাল ডিস্টেন্স গেছে সেটা পেলাম 400 সেন্টিমিটার, মানে 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে সে 400 সেন্টিমিটার গেছে। ঠিক আছে, সো 12তম সেকেন্ডে যদি 66 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করে, 16তম সেকেন্ডে যদি সে, কারণ আস্তে আস্তে তার স্পিড বাড়ছে, সে যদি 16তম সেকেন্ডে 82 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে প্রথম 10 সেকেন্ডে সে 400 সেন্টিমিটার গেছিলো, এটা আমরা পেলাম। এবার বলছে a train was moving a constant velocity of 80 km/h as it approaches a station. The locopilot applies brakes at a constant retardation of 0.74 meter per second square and stop it at the station. How much time it will take to stop? স্টেশনে ট্রেন ঢুকছে, তখন ড্রাইভার ধরো ব্রেক করলো, কত রিটার্ডেশন নিয়ে, 0.74 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তার যে ভেলোসিটিতে ট্রেনটা আসছিলো সেটা হচ্ছে 80 km/h। ঠিক আছে, অ্যাজ ইট ইজ আমাদের গিভেন ডেটা যেটা আছে, তখন 80 km/h যেটা আছে তাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, সেটা আমরা পেলাম, এবং রিটার্ডেশন যেটা আছে মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন যেটা, সেটা আমরা 0.74, এটা আমাদের আছে কোশ্চেনে, আমাদের টাইমটা জানতে চেয়েছি যে কত টাইম তাহলে নেবে। তো আমাদের সিম্পলি ফর্মুলা, ভেলোসিটি যা ছিল সেটা হচ্ছে 80 km/h, তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, আর ফাইনাল ভেলোসিটি, ট্রেন স্টপ হচ্ছে, থেমে যাচ্ছে, মানে ফাইনাল ভেলোসিটি 0। সো 0 ইকুয়াল টু আমরা জানি আমাদের যে ফর্মুলা যেটা আছে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ঠিক আছে,
ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ভি ইকুয়াল টু 0 মানে ফাইনাল ভেলোসিটি 0, ইউ হচ্ছে 80 ইন্টু 5/18 মাইনাস এটি, এ মানে হচ্ছে রিটার্ডেশন 0.74, টি হচ্ছে টোটাল টাইম টেকেন টু স্টপ দ্য ট্রেন। তাহলে সেইখান থেকে আমরা টি এর ভ্যালুটা পাচ্ছি 30.03 সেকেন্ড। সেকেন্ড কোশ্চেন যেটা আমাদের বলেছে, বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম দ্য গ্রাউন্ড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দ্য বল। একটা বলকে আমি নিচ থেকে উপরের দিকে তুলে দিচ্ছি 2 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি দিয়ে, তাহলে সে কত ডিস্টেন্স ম্যাক্সিমাম কভার করতে পারবে। তো আমাদের ফর্মুলা এটা আছেই, ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বল। সো ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, ইউর ভ্যালু হচ্ছে 2, সো 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার আমরা দিলাম, ডিভাইড বাই 2 ইন্টু জি, রাউন্ড ফিগারে ধরার জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা 10 ধরে নিয়েছি, ঠিক আছে। সো 2 স্কোয়ার মানে 4 ডিভাইড বাই 2 ইন্টু জি মানে 2 ইন্টু 10, দ্যাট ইজ 0.2 মিটার। সো 0.2 মিটার ম্যাক্সিমাম হাইট সে অ্যাটেন্ড করতে পারবে এই কেসে। এবার আছে নিউটন ল অফ মোশন। দেখো অ্যাকচুয়ালি নিউটন ল অফ মোশন আমরা ছোটো থেকেই জেনে এসেছি। নিউটনের 3টে সূত্র আছে, 3টে গতিসূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি মানে কোনো বডিকে আনটিল অ্যান্ড আনলেস যদি তাকে কোনো ফোর্স না দেওয়া হয়, রেজিস্ট্যান্স না দেওয়া হয়, তাহলে সে অল টাইম আইদার মুভেবল থাকবে, নাহলে অল টাইম স্টপ মানে রেস্ট কন্ডিশনে থাকবে, এই জিনিসটাই। সেকেন্ড লর ক্ষেত্রে আমরা দেখেছি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম প্রপোর্শনাল টু দ্য ফোর্স, মানে রেট অফ ফোর্স যেদিকে কাজ করবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামও সেই দিকেই কাজ করবে, এবং ফোর্সের ভ্যালু বাড়ালে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাও বাড়বে, ঠিক আছে। আর 3 নম্বর ল যেটা আমরা দেখেছি, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন দে উইল বি সেম, এভরি অ্যাকশন দেয়ার উইল বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে। এরপরে দেখছি আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম যেটা আছে তার কনজারভেশন ল আর কি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টকে ধরো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে কোনো একটা অবজেক্টকে সে স্ট্রাইক করলো, ধাক্কা দিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে অবজেক্টটা একটা ভেলোসিটি নিয়ে অলরেডি আসছে কারুর দিকে, তার মধ্যে একটা মোমেন্টাম আছে, আর যে বডিটাকে ধাক্কা দেওয়া হচ্ছে তার মধ্যেও একটা মোমেন্টাম আছে। যখনই আমরা ওই মোমেন্টামটা এসে এই মোমেন্টামটাকে এই বডিটাকে স্ট্রাইক করলো, তখন এই ক্ষেত্রে মোমেন্টাম যেটা থাকে মোমেন্টামটা ফিক্স থাকে, ঠিক আছে। মোমেন্টামের চেঞ্জ হয় না সেভাবে। তাহলে কিসের চেঞ্জ হয়? ভেলোসিটির চেঞ্জগুলো আসে, ঠিক আছে। বডি যদি ব্রেকেবল না হয়, যদি না ভেঙে যায়, তাহলে মাসটা দুটো মাস দুদিকে সেমই থাকছে, ইনিশিয়াল মাস দুজনের যা ছিল। যদি ভেঙে যায় তাহলে সেই প্রত্যেকটা টুকরো একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে ছড়িয়ে পড়বে, এই জিনিসটাই, ঠিক আছে। কিন্তু টোটাল মোমেন্টামটা সেম থাকবে। এবার হচ্ছে নিউটন সেকেন্ড ল থেকে আমরা ফোর্স পি ইকুয়াল টু এম এফ বা পি ইকুয়াল টু এম এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই ফর্মুলাটাকে এস্টাবলিশ করব। দেখো প্রথমত নিউটনস ল মানে যেটা আমাদের বলছে সেকেন্ড ল বেসিক্যালি, সে যে ফোর্স প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে প্রথমত মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে প্রথমত চেঞ্জ অফ মোমেন্টাম জিনিসটা নিয়ে আগে দেখে নেওয়া যাক। একটা বডির যদি ইনিশিয়াল ভেলোসিটি ভি থাকে, ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ থাকে এবং ফাইনাল ভেলোসিটি ভি থাকে, তাহলে ইনিশিয়ালি বডির যে মোমেন্টামটা থাকবে সেটা হচ্ছে এম ইন্টু ইউ, এবং ফাইনাল যে মোমেন্টামটা আমরা পাবো এম ইন্টু ভি। যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে এম ইন্টু ভি এই অ্যামাউন্টটা বেশি হবে এম ইউর থেকে। যদি রিটার্ডেশন থাকে তাহলে এম ইন্টু ইউটা বেশি থাকবে, এম ইন্টু ভিটা কমে যাবে। যাই হোক, তো ফাইনাল মোমেন্টাম এম ভি, ইনিশিয়াল মোমেন্টাম এম ইউ। তা যদি চেঞ্জ আমরা বলি তাহলে এম ভি মাইনাস এম ইউ, এটা আমরা বলতে পারবো। রেট অফ চেঞ্জ মানে এম ভি মাইনাস এম ইউ, এই চেঞ্জটা কত সময় ধরে হয়েছে। যদি টি সময় ধরে হয় তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। আর নিউটন সেকেন্ড ল বলছে এটা প্রপোর্শনাল টু দ্য ফোর্স, সো এফ প্রপোর্শনাল টু এম ইউ মাইনাস এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এটা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল আমরা বলতে পারি, সেকেন্ড ল বলতে পারি। সো এফ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এখন এমটাকে যদি কমন নেওয়া হয় তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এখন ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইড বাই টাইম।
তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। সো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানেই হচ্ছে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। সো ভি মাইনাস ইউ বাই টি এটা মানে হচ্ছে অ্যাক্সিলারেশন এ। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এফ প্রপোর্শনাল টু এম এ। এখন এই এফ প্রপোর্শনাল টু এম এ এটাকে ইকুয়ালে যখন আনছি তখন কে একটা কনস্ট্যান্ট নিচ্ছি, ঠিক আছে, কে কনস্ট্যান্ট যার ভ্যালু 1। তো কে কনস্ট্যান্ট নিলে এফ ইকুয়াল টু এম এ আমরা লিখে দিতে পারছি, ঠিক আছে। এরপরে রিলেশান বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি, এটা খুবই সিম্পল জিনিস, তোমরা দেখে নিও। প্রথমত দেখো একটা বডিকে অ্যাঙ্গুলার ওয়েতে ঘোরাচ্ছি, একটা পার্টিকেল অ্যাঙ্গুলার ওয়েতে ঘুরছে। তো যখনই সে অ্যাঙ্গুলার ওয়েতে ঘুরছে, প্রথমত ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টাইম, সেটা মানে হচ্ছে আমরা জানি যে স্পিড বা মানে ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম, সেটাকে যদি বলি সেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি। এখন অ্যাঙ্গুলার ওয়েতে ঘুরলে তাহলে ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো সেই সূত্রে ডেল্টা থিটা ডিভাইড বাই ডেল্টা টি, ডেল্টা থিটা মানে স্মল অ্যাঙ্গেল যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিভাইড বাই স্মল যে পরিমাণ টাইম লেগেছে ডেল্টা টি। সো ডেল্টা থিটা ডিভাইড বাই ডেল্টা টি দিস ইকুয়াল টু ওমেগা। সো এবার যদি আমরা দেখি যে ডেল্টা থিটা, ঠিক আছে, ডেল্টা থিটা দিস ইকুয়াল টু ওমেগা ইন্টু ডেল্টা টি। এখন ডেল্টা থিটা যেটা আছে, ঠিক আছে, সেই থিটা কতটা, মানে থিটা মানে আমরা জানি বেসিক্যালি আমরা যেটা জেনে এসেছি যে আর্ক ডিভাইড বাই রেডিয়াস, আর্ক ডিভাইড বাই রেডিয়াস। এখন আর্ক মানে হচ্ছে দেখো আলটিমেটলি যে পরিমাণ কার্ভ পাথ ফলো করেছে, ঠিক আছে, কার্ভ পাথ যেটা ফলো করেছে সেটা হচ্ছে দেখো আমাদের এখানে ডেল্টা এল ডিভাইড বাই আর, মানে ডেল্টা এল পরিমাণ ডিস্টেন্সে কভার করেছে কার্ভ পাথ ডিভাইড বাই রেডিয়াস মানে হচ্ছে আর। সো ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল্টা এল ডিভাইড বাই আর। তো সেই জায়গাতে আমি যদি বসিয়ে দিই, ইকুয়েশানে যদি বসিয়ে দিই যে ওমেগা ইন্টু ডেল্টা থিটা, ওমেগা ইন্টু ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডেল্টা টি ডিভাইড বাই আর। মানে ডেল্টা এল যেটা আছে, ডেল্টা এল মানে হচ্ছে যে পরিমাণ ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম। কোনো বডি যদি সার্টেন ভেলোসিটিতে যায়, সেম স্পিডে যদি যায়, তাহলে টি টাইম পরে কতটা ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম। সো ডেল্টা এলের জায়গায় আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি ভি ইন্টু ডেল্টা টি। এবার ডেল্টা টি দুদিকে কাটাকাটি হচ্ছে, আলটিমেটলি ভি ইকুয়াল টু আর ওমেগা, এই ফর্মুলা পাচ্ছি, ঠিক আছে। সো ভি ইকুয়াল টু ওমেগা আর, এটাই হচ্ছে রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। এবার লিনিয়ার এবং রোটেশনাল মোশনের কিছু ফর্মুলা। প্রথমত দেখো ভেলোসিটির ফর্মুলা যদি লিনিয়ারলি আমরা দেখি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। সো ডেল্টা এস ডিভাইড বাই ডেল্টা টি। অ্যাঙ্গুলারের ক্ষেত্রে এই জিনিসটা আছে ডেল্টা থিটা ডিভাইড বাই ডেল্টা টি, ঠিক আছে। অ্যাক্সিলারেশন যদি হয়, অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সো ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি। এবং যদি অ্যাঙ্গুলার ক্ষেত্রে আমরা যদি দেখি এটাকে আলফা দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে ডেল্টা ওমেগা ডিভাইড বাই ডেল্টা টি। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ভি এস ইকুয়াল টু ইউটি, মানে ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু ডেল্টা টি প্লাস হাফ ইন্টু এ ইন্টু ডেল্টা টি স্কোয়ার। আর যদি আমরা মোশন উইথ টাইম ক্যান্সেল আউট যদি করি, ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2FAS, এই ফর্মুলাটা জানি। তো এর ক্ষেত্রে কী হয়, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইন্টু থিটা, থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার আসছে ওয়ার্ক ফর এনার্জি। দেখো ওয়ার্ক ফর এনার্জি আমরা খুব ইজি জিনিস, যদি আমরা ওয়ার্ক ফর এনার্জি এই তিনটের মধ্যে প্রাইম জিনিস জানতে চাই সেটা হচ্ছে এনার্জি। বিকজ এনার্জি না থাকলে ওয়ার্ক করতে পারবো না, অথবা আমাদের পাওয়ারও আসবে না, ঠিক আছে। এনার্জি যে জিনিসটা, এনার্জি হচ্ছে মানে যদি অ্যাবিলিটি টু ডু সাম ওয়ার্ক এইভাবেই বলা যায় তাহলে সেটাই হচ্ছে বেস্ট। অ্যাবিলিটি টু ডু সাম ওয়ার্ক সেটাই হচ্ছে এনার্জি, যার ইউনিট হচ্ছে জুল, এসআই ইউনিট। ওয়ার্কের ক্ষেত্রে কী হয়, যদি আমরা বডির মধ্যে যদি ডিসপ্লেসমেন্ট থাকে, বডিকে যদি ফোর্স দেওয়া হয়, যদি সে ডিসপ্লেসমেন্ট হয় মানে ডিস্টেন্স কভার করে,
তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এই ফেনোমেনটারই মানে এই জিনিসটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান, যার ইউনিট হচ্ছে জুল। পাওয়ারের ক্ষেত্রে যদি দেখি, রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম, এই জিনিসটাই হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, কতটা সময়ের মধ্যে কতটা ওয়ার্ক ডান হয়েছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের পাওয়ার। এখানে ইউনিটগুলো দেওয়া আছে, ইউনিটগুলো দেখে নিও। ঠিক আছে, এবার আসছে কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কী জিনিস, পোটেনশিয়াল এনার্জি কী জিনিস। এনার্জি তো আমরা দেখলাম যে অ্যাবিলিটি টু ডু সাম ওয়ার্ক। এবারে কীভাবে এই অ্যাবিলিটিটা আমাদের আসে। বেসিক্যালি দেখো, যখনই কোনো বডি স্থির অবস্থায় আছে, বডি স্থির অবস্থায় আছে মানে সেই বডির মধ্যে কিছু পোটেনশিয়াল এনার্জি আছে, কিছু স্থিতিশক্তি আছে। সেই শক্তিকে খরচা করে সে ওই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তর করতে পারে। যদি কোনো বডি স্ট্যাটিক অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তাহলে তার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর থাকে সেটাকেই আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জিটা সাধারণত হাইট বাড়লে আস্তে আস্তে করে বাড়ে। পাহাড়ের চূড়াতে ধরো কেউ দাঁড়িয়ে আছে, তো তার পোটেনশিয়াল এনার্জি বেশি। 3 তলার ওপরে যদি আমরা একটা জলের ড্রাম রাখি, তার পোটেনশিয়াল এনার্জি বেশি। ঠিক আছে, এবার কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যদি আমরা আসি, বডি যখন মোশন পেয়ে যায়, মানে ভেলোসিটি অ্যাচিভ করে ফেলে, তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। বডি যখন মোশনে থাকে, ভেলোসিটি নিয়ে থাকে, তখন যে সে এনার্জিটা পায় সেটা হচ্ছে পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা যেটা আছে হাফ mv স্কোয়ার, মানে ভেলোসিটি যেটা আছে তার স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি হাইটের সঙ্গে খুব ডিপেন্ডেবল, তো সেটা হচ্ছে mgh। ঠিক আছে, টোটাল এনার্জি যদি বলা হয় যে কোনো বডিতে টোটাল কত এনার্জি আছে, তাহলে এই কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি আমরা বলতে পারবো মেকানিক্সের ভাষায়। ঠিক আছে, এই পর্যন্ত। বেস্ট অফ লাক।